আজকের ব্লগ শুরু করার প্রথমেই তোমাদেরকে একটা ভালো স্টকের আপডেট দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার সবথেকে বড় ক্রুড অয়েল কোম্পানি আইওসি অর্থাৎ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন 30 তারিখে এপ্রিলের 30 তারিখ বোর্ড মিটিংয়ের ডেট ফেলেছে এবং এই বোর্ড মিটিংয়ে ডিভিডেন্টের একটা মিটিং হবে। তো মোটামুটি যে খবরটা পাচ্ছি পার শেয়ার 8 টাকা করে ডিভিডেন্ড দেবে। ভীষণ ভালো একটা নিউজ। তো তোমাদের পোর্টফোলিওতে যদি আইওসি থাকে খবরদার যেন এখন বিক্রি করো না, পারলে আরও কিছু স্টক তুলে নিতে পারো। এখন আইওসির স্টকের যে প্রাইসটা চলছে সেটা 166 টাকা 65 পয়সা, মানে লাস্ট ফ্রাইডেতে যেটা হচ্ছিল 166 টাকা 65 পয়সা। তো এরপরে কিন্তু সোমবার থেকে স্টকের একটা গ্রোথ দেখা যাবে, মানে বাড়তে পারে। তো সোম থেকে মঙ্গলবারের মধ্যে যতটা পারো স্টক তুলে নিতে পারো, কেননা ভালো একটা ডিভিডেন্ড তোমাদের হাতছাড়া হয়ে যেতে পারে। এছাড়া আইওসি প্রতি বছরই ভালো ভালো ডিভিডেন্ড দেয়, তো আইওসি আরামসে তোমরা নিতে পারো। আমার পোর্টফোলিওতে অলরেডি প্রায় 300-র কাছাকাছি আইওসি আছে। তো আমি সোম মঙ্গলবারের মধ্যে হয়তো আরও কিছু আইওসি আমার পোর্টফোলিওতে অ্যাড করে নিতে পারি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ কৃষাণু, ইউ আর ওয়াচিং দ্য নেচার স্টোরিলাইন অ্যান্ড আই হোপ অল অফ ইউ অ্যাবসলিউটলি গুড অ্যান্ড ফাইন। তো আমার চ্যানেলে নতুন এসে যদি ভিডিও দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশান অন করে দিতে ভুলো না। এছাড়া তোমরা আমাকে ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে ফলো করতে পারো, লিঙ্ক ডিসক্রিপশানে মেনশন করা আছে। আর এই ব্লগটা শেষ অবধি দেখো, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। তো আজকে শুনছি বসিরহাটে রামনবমীর মিছিল আছে, তো সেটা বিকেলের দিকে শুরু হবে। ভাবছি যাওয়া যায় কি না। তার আগে আজকে বাড়ির টুকটাক কাজগুলো আছে সেগুলো করতে শুরু করব। তো চলো শুরু করি আজকের ব্লগ। তো এখন যাব একটু বাজার করতে। আজকে বাজারে এখন বুলেট নিয়ে যাব, কারণ প্লাটিনা কালকে তো বারাসাতে ছিলাম, প্লাটিনা গ্যারেজে নিয়ে গেছে ওই ছেলেটা। কারণ আমার প্লাটিনার অয়েল চিল, মানে দুটো যে অয়েল চিল হয় দুটো চেম্বারই কেটে গেছে, পুরো বসে গেছে, মানে সামনে পুরো ভাইজার বসে গেছে। তো সেটা ঠিক করতে দেওয়া রয়েছে, তো সেটার অবস্থা কি সেটাও দেখে আসি কতটা ঠিক করেছে। তো চলো বাজারে যাই, বাজারটা নিয়ে আসি। আর আরও একটা জিনিস, কালকে তো বারাসাতে গেছিলাম এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্সের অফিসে। তোমাদের অভিজ্ঞতা আর কথাটাও জানিয়েছিলাম কালকের ব্লগে, যে কেমন এক্সপিরিয়েন্স ছিল ওদের সাথে মিট করে। তোমরা যদি ইন্টারেস্টেড থেকে থাকো বা চিন্তাভাবনা করছো যে একটা ইন্স্যুরেন্স নেবে মিউচুয়াল ফান্ডের উপরে, তাহলে কমেন্ট সেকশানে মেনশন করো, তাহলে খুব তাড়াতাড়ি একটা মিউচুয়াল ফান্ডের উপরে একটা ভিডিও বানাবো। আর এটা বলতে পারি, আমি এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্সে গিয়ে যে পরিচিতিটা পেয়েছি, তোমাদের যে ইন্স্যুরেন্সের কথাগুলো বলবো চোখ বন্ধ করে নিতে পারো, কোনো অসুবিধা হবে না। আর কার কাছ থেকে গাইডেন্স নেবে না নেবে সমস্ত ডিটেলস আমি সেই ভিডিওতে বলে দেবো। তো গ্যারেজে প্লাটিনার ব্যাপারে শুনেছিলাম, অ্যাকচুয়ালি এই যে অয়েল চিল হয় না, একটা চেম্বার আমার চেঞ্জ করা ছিল আর একটা চেম্বার পুরনো ছিল। তো এখন বলছে দুটোই খারাপ, তবে দেখা যাক ওরা ঠিকঠাক করে দেখে তারপরে দেবে বলছে। তো আমার হাতে এখনও সময় রয়েছে, অসুবিধা নেই। আজকেও তো পুরো দিনটাই রয়েছে, ছুটি আছে। কালকে বুলেট নিয়ে অফিসে চলে যাবো, অসুবিধা হবে না। তো দেখা যাক ওটা ঠিক করুক। আর এখন একটু যাবো লস্যি আনতে স্বস্তিতলা। হ্যাঁ, লস্যি নিয়ে চলে এসেছি। বাড়ির জন্য আর একটা স্ট্যান্ড ফ্যান নিয়েছি। এটা হচ্ছে উষা কোম্পানি, আমাদের বাড়ির পাশে এক দাদা মেন ডিস্ট্রিবিউটার উষা কোম্পানির। তো সেখান থেকেই এই ফ্যানটা নিয়েছি, আমার এক বন্ধু এসে দিয়ে গেল। আর দিদি এসছে, দিদি এই ফ্যানটা গিফট করেছে। তো এখন এই ফ্যানটা মোটামুটি আমরা খুলে বার করেছি, এবার দেখব কিভাবে অ্যাসেম্বলি করা যায়। তো মোটামুটি এক্ষুনি লেগে যাব এটাকে ঠিকঠাকভাবে সেট করার জন্য। কখনও প্রথমে বড় স্ট্যান্ড ফ্যান আমরা সেট করিনি, তো দাদা রয়েছে, দাদা আর আমি একসাথে মিলেই এটাকে সেট করব। তো ঠিকঠাকভাবে মোটামুটি ফ্যানের অ্যাসেম্বলি করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ ফ্যান খুব সুন্দর চলছে। কিন্তু এর সঙ্গে আরও একটা নতুন জিনিস আনবক্সিং হচ্ছে, সেটা হচ্ছে ভিগার্ডের V400-এর তোমার 90 থেকে যে স্টেবিলাইজারটা, এই স্টেবিলাইজারটা অর্ডার দিয়েছি। ও এটাও পাশের যে দাদা ডিস্ট্রিবিউটার তার কাছ থেকে নিয়েছি, কেননা উনি ভিগার্ডেরও ডিস্ট্রিবিউটার। তো এখন আমি এটাকে আনবক্সিং করছি, দেখো।
তবে বেশ ওয়েট, কেননা এর আগে যেটা 130-এর স্টেবিলাইজার ছিল তার তুলনায় এর প্যাকিং বক্সই চাগাতে গিয়ে মনে হচ্ছে সেটা 10 কেজি ভার, তো যথেষ্ট ভার। তো এখন খুলছি, দেখতে পাচ্ছ স্টেবিলাইজারটাকে। স্টেবিলাইজারের ওয়ারেন্টি আছে 3 বছরের। তো স্টেবিলাইজারটা লাগানো হচ্ছে অ্যাকচুয়ালি এসির জন্য, কেননা বেশ কয়েকদিন ধরে এসির জন্য সমস্যা হচ্ছে। কিছু আগের ব্লগেও হয়তো তোমাদেরকে বলেছি এসি চালানোই যাচ্ছে না। যেখানে নর্মালি কেউ স্টেবিলাইজার না লাগিয়ে এসি চালিয়ে যাচ্ছে, সেখানে আমি 130-এর স্টেবিলাইজার লাগিয়েও ভোল্টেজ পাচ্ছি না, এসি চালাতে পারছি না। তো সব থেকে নিচে 90 ভোল্টেজ সাপ্লাই করে এই স্টেবিলাইজার, মানে এর নিচে আর হতে পারে না এসির জন্যে। তো এটাই নিলাম শেষমেশ বাধ্য হয়ে, যে অ্যাটলিস্ট চালানো যায় কি না। দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড। তো আমাকে যে ডেলিভারি দিয়ে গেল আমার বন্ধুই, তো ও বললো দাদা ওয়ারেন্টি কার্ডটাকে ঠিকঠাক রাখো, 3 বছরের ওয়ারেন্টি রয়েছে, তো কোনো অসুবিধা হলে চেঞ্জ করে দেওয়া যাবে। আর এই যে স্লিপটা, প্রথমে ভাবছিলাম এটা কি, তারপরে ভালো করে দেখে বুঝলাম যেহেতু স্টেবিলাইজারটা দেয়ালে মাউন্ট করতে হবে, তো যে হোল করতে হবে সেই হোলের লেন্থটা ঠিকঠাক রাখার জন্য এটা দেয়ালে ছিপকে দিয়ে তারপরে সেখানে হোল করে স্টেবিলাইজারকে মাউন্ট করতে হবে। তো এখন এক হাত দিয়ে তো এটা সম্ভব না বার করা, বড়। এই দেখতে পাচ্ছ আমি বার করেছি এটাকে, ভীষণ বড়, মানে 130-এর যে স্টেবিলাইজার ছিল তার তুলনায় ডবল, প্লাস ওটা আমি এক হাতে চাগাতে পারছিলাম, এটা এক হাত দিয়ে চাগানো সম্ভব হয়। তো শেষমেশ এটা লাগানো হয়েছে, তারপরে লাগানোর পরে যে এক্সপিরিয়েন্স সেটা তোমাদের বলছি। তো অ্যাকচুয়ালি এসির প্রবলেম হচ্ছে বেশ কয়েকদিন ভোল্টেজের ইস্যু ছিল। আগে এসির পাশে আমরা নতুন একটা স্টেবিলাইজার লাগিয়েছিলাম মাস থেকে 1 বছর না 2 বছর আগে। তো সেই স্টেবিলাইজারটা ভোল্টেজ ক্যাপাসিটি ছিল 130 থেকে। তো মাঝখানে এসি সার্ভিসিং করার জন্য যেদিন এসেছিলো, গ্যাস ফ্যাস রিফিলিং করার পরে মিটারে দেখছি 150 হচ্ছে ইনপুট ভোল্টেজ ঢুকছে। তো ভোল্টেজ এতটাই লো, সেজন্য এসি চালাতেই পারছিলাম না। তো শেষমেশ নতুন এই ভিগার্ডের 90 থেকে ভিগার্ডের এটা নিলাম, 8,500 টাকা দাম পড়েছে। তো এটা নিয়েও সেমই প্রবলেম, মানে ভোল্টেজ আরও নেমে যাচ্ছে। তো আমাদের এখানে আশেপাশে সমস্ত ঘরে কয়েকজনের কাছে জিজ্ঞাসা করলাম, সবারই ভোল্টেজের একই সমস্যা। তো শেষমেশ ইলেকট্রিক অফিসে একটা কমপ্লেন দিয়েছি, দেখা যাক এখন কি হয়। তো আমাদের এরিয়াতে এত প্রবলেম, মানে ভোল্টেজ ইস্যু হচ্ছে, বুঝতে পারছি না কেন হচ্ছে। মানে এসির স্টেবিলাইজার 90-এর নিচে হয় বলে তো আমার মনে হয় না, বা প্রয়োজনও হয়। আমাদের অফিসেও 8-10টা এসি চলে বসিরহাটে, তো সেখানে তো কোনো স্টেবিলাইজারই প্রয়োজন হয় না। তো যাই হোক, জানি না কী ইস্যু হচ্ছে, দেখি বিকেলের মধ্যে যদি ইলেকট্রিক অফিসের লোকরা আসে, ওরা দেখুক কি বলে। কেননা সার্ভিস যে তার হয়, নর্মালি বাড়িতে যে সার্ভিস তার হয় তার থেকে মোটা সার্ভিস তার লাগানো আছে, মানে 10 mm এর তার লাগানো আছে, আলাদা পুরো পয়েন্ট। তারপরেও ভোল্টেজের এই প্রবলেমটা হচ্ছে, মানে এসি যেই আউটডোর ইউনিট অন হচ্ছে অটোমেটিক্যালি ভোল্টেজ ড্রপ হয়ে যাচ্ছে। যেখানে নতুন স্টেবিলাইজার লাগিয়েছি যার ভোল্টেজ ক্যাপাসিটি হচ্ছে 90 থেকে। আগের যে 130-এর স্টেবিলাইজারটা ছিল, সেটা যখনই আউটডোর ইউনিট অন হতো 1 মিনিটের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে। আর সেখানে ভিগার্ডের এই 90-এর যে স্টেবিলাইজারটি, মানে 90 ভোল্টেজের যে ক্যাপাসিটির স্টেবিলাইজারটা নেওয়া হয়েছে, এটা বেশ চলছে। মাঝে মধ্যেই কাট হয়ে যাচ্ছে, তখন আউটডোর ইউনিট বন্ধ হচ্ছে, আবার অটোমেটিক্যালি অন হচ্ছে। তো প্রবলেম মানে সলভ হয়নি। আগে যেমন 1 মিনিটের বন্ধ হতো, এখন সেটা 6-7 মিনিট 8 মিনিট চলছে। কিন্তু এসি দিনের বেলায় চালাতে পারছি না। আর তার মধ্যে সন্ধ্যাবেলায় এসির একজন মেকানিক আসার কথা আছে, ও দেখুক কি সমস্যা, কিছু বুঝতে পারে কি না। তার মধ্যে বোর্ডটাও একটু এদিক ওদিক করে সমস্যা হয়ে গেছে, কেননা আগের যে স্টেবিলাইজার ছিল সেই হিসাবে বোর্ডটা ছিল। তো বোর্ডটাও হয়তো এদিক ওদিক ঘোরাতে হবে, না হলে স্টেবিলাইজারকে একটু নিচে লাগাতে হবে। এই কাঁঠাল গাছে কাঁঠাল দাও। এইদিকে সব পরিষ্কার করে দেওয়া হচ্ছে বাড়ির পিছনে। বাড়ির সামনে মোটামুটি সবই পরিষ্কার হয়ে গেছে। এখানে আম পাতা যেগুলো পড়েছিল এক জায়গায় করে ধরিয়ে দেওয়া হয়েছে। আর কালকে তো বারাসাতে পুড়েছি, আজকে বাজার করতে গিয়েও পুড়েছি। মানে আগে জানতাম শহরে বেশি গরম আর গ্রামে গরমটা কম থাকে, কিন্তু এবছরই গরমটা এত পরিমাণ বেশি হয়েছে। আমাদের গ্রামে কিন্তু গাছপালা অনেক বেশি, তা সত্ত্বেও প্রচণ্ড গরম। বাজার করতে গেলাম, তার মধ্যে ঘেমে গেছি। গাছ লাগান দাদা, গাছ লাগান। আমার এই ফ্যানটাও স্পিড অনেক কমে গেছে। প্রথমত এখানেও ভোল্টেজের ইস্যু, আর একবার একটু পরিষ্কার করে নিই ফ্যানটা। ওই দিকের ফ্যানগুলো তো মোটামুটি পরিষ্কার করেছি, এটারও পরিষ্কার করে দেখি একটু স্পিড বাড়ে কিনা। তো ফ্যান পরিষ্কার করে খুব একটা বেশি উপকার হয়নি, শুধু ফ্যানটা পরিষ্কার হয়েছে। ভাবছি একটা কন্ডেন্সার লাগাবো, কেননা কন্ডেন্সার যেটা রয়েছে সেটা হচ্ছে 50 অ্যাম্পিয়ারের। দেখি একটু বেশি অ্যাম্পিয়ারই লাগিয়ে যদি সলভ হয়
তো যাই হোক এটা পরিষ্কার করার পর স্নান করেছিলাম, করে আমাদের যে ওয়াটার পিউরিফাই ট্যাঙ্কটা রয়েছে সেটাও পরিষ্কার করেছিলাম, দেরি হয়ে গেছিলো, খেয়ে উঠলাম সবে। আমার বাড়িতে আবার পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, সেগুলোও দেখ। বসিরহাটের দিকে এমনি যাবো ভাবছিলাম, প্রথম কথা কিছু কেনাকাটা আরও একটু বাকি রয়েছে, সেগুলো করতাম, তার সাথে আজকে রামনবমীর মিছিলও আছে, তো দেখা যাক কী হয়। এ পরিষ্কার হচ্ছে, আজকে পরিষ্কার করতে প্রায় 4টে অবধি সময় লেগেছে, মানে এই ট্যাঙ্কটা পরিষ্কার করা হয়েছিল, আর এর সাথে এই কলটা খারাপ। তো এই কলটার জন্য নতুন একটা কল নিয়ে আসতে হবে, দেখি একটা কল নিয়ে আসি একটু পরে। ওয়াটার পিউরিফায়ার যে কলটা ডিস্টার্ব ছিল সেটা চেঞ্জ করে দিলাম, এখন নতুন কল লাগিয়ে দিয়েছি। এখন দেখতে পাচ্ছ কত সুন্দর জল পড়ছে। যাই হোক, মোটামুটি এখন 4টে ট্যাপই ওকে হয়ে গেছে। তো বসিরহাটে আসা সম্ভব হয়নি, এইটা যে ভিডিওটা এটা আমার একটা বন্ধু আমাকে শেয়ার করেছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। যাই হোক, আজকের ব্লগ এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সি ইউ সুন গাইস, টেক কেয়ার, টাটা, গুড বাই।